ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা আজকে শিখবো হচ্ছে সবকিছু পারচেজ রিলেটেড, মানে পারচেজ মানে কি এক্সপেন্স। লাস্ট ক্লাসে আমরা করছি সব সেলস মানে ইনকাম, এখন আমরা যাব এক্সপেন্সে। আমরা যদি বিজনেসে ক্লিক করে নিচের দিকে আসি, আমরা লাস্ট ক্লাসে করছি হচ্ছে ইনভয়েসের এই সেলস ওভারভিউ, এই পোর্শনটাতে কাজ করছি। হ্যাঁ, আর আজকে করব দেখেন বিলস টু পে, পারচেজ অর্ডার আর হচ্ছে পারচেজ ওভারভিউ। এই জায়গাটাতে এখানে তিনটা জিনিস থাকলো, এর মধ্যে অনেক কাজ আছে। কুইকবুকে হয় কি, এগুলো প্রতিটা পার্ট আলাদা আলাদা করা থাকে, প্রতিটা পার্টের আলাদা লিঙ্ক থাকে, একটাতে ক্লিক করলে সেটাতে যাওয়া যায়। আর জেরোতে যেটা হয়, আপনি পারচেজ ওভারভিউতে ঢোকার পর সেখানে কুইকবুকে পেমেন্ট কিন্তু যে এখানে যেমন নিচে পেমেন্ট আছে, আপনি পেমেন্ট কোন ব্যাংকে নেবেন নিয়ে সাবমিট করে দিলে হয়ে যাচ্ছে। কুইকবুকে কিন্তু এটা না, কুইকবুকে প্রতিটা জিনিস আলাদা। ওকে, তো আমরা এখান থেকেই পাবো বিলস টু পে, পারচেজ অর্ডার, পারচেজ ওভারভিউ। আমরা এখানে শুরু করব পারচেজ অর্ডার দিয়ে। আমরা এর আগে যখন ইনভয়েস করছি বা আমরা যখন সেলস এর কাজ করছি তখন শুরু করছিলাম কোট দিয়ে, কোটেশন দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, তো আমরা যদি কোটেশন দেই কাস্টমারের জন্য, কাস্টমারের ক্ষেত্রে আমি কি, ভেন্ডর, সে পারচেস করতেছে আজকে আমার জায়গায় সে, তাই না? সে তখন আমার নামে কি করে, পারচেজ অর্ডার করে। আমি যদি বলছিলাম না পারচেজ অর্ডার দিলে তার এগেইনস্টে আমরা কোট করি। এখন আমি যদি কিনতে চাই তাহলে আমি কি করবো, পারচেজ অর্ডার করবো ফার্স্টে। যদি পারচেজ অর্ডার করার প্রয়োজন থাকে, পারচেজ অর্ডারটা কি জিনিস, কোটের মতোই। কোটের মতো কি জিনিস, যে এইটা আমার কনফার্ম অর্ডার না, আমি তাকে পারচেজ অর্ডার দিয়ে জানাচ্ছি ভাই তুমি কি প্রোডাক্টটা দিতে পারবা, কনফার্ম আছে, বুঝতেছেন? তো এই পারচেজ অর্ডার দিব, পারচেজ অর্ডার দিলে সে আমার নামে কি করবে, এটা কোড করবে। পারচেজ অর্ডার পাইছে, এটা কোড, তার কাছে ওটা কনফার্ম অর্ডার না। তারপর সে আমাকে জানালে হ্যাঁ আমার কাছে সব মাল অ্যাভেলেবেল আছে, দিতে পারবো। ওকে ফাইন, তোমার কাছে 5টা দিলাম, 5টা না, তুমি আমাকে 6টা দাও। ওই আমরা চেঞ্জ করছিলাম মনে আছে, কোর্টে যায় যে আমরা যখন ইনভয়েস করার সময় চেঞ্জ করলাম, কনফার্ম অর্ডার হলো, একটা কম বেশি হলো, এইরকম ধরুন আমি বললাম যে ঠিক আছে তুমি 6টা দাও। সে তখন তার কোডটাকে সে কনভার্ট করবে ইনভয়েসে, আর আমি আমার পারচেজটাকে কনভার্ট করবো বিলে। বুঝতে পারছেন? তো এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ইন্টার রিলেটেড। হ্যাঁ, তো আমরা যদি এখানে করি, এখানে আমরা পারচেজ অর্ডার দিয়ে শুরু করব। পারচেজ অর্ডারে গেলে দেখেন ইন্টারফেস সেম আগের মতোই, সেম আগের মতো কি, এই যে এখানে আছে অল, সবগুলো পারচেজ অর্ডার এখানে দেখাবে। এখানে আছে ড্রাফট, যদি আপনি একটা লিখে সেভ করে রাখেন ড্রাফট, তাহলে ড্রাফটে থাকবে। যদি অ্যাপ্রুভালের জন্য ওয়েট করেন তাহলে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে থাকবে। ওই যে যখন আমরা ইমেল সেন্ড করছিলাম মনে আছে, ওখান থেকে অ্যাকসেপ্ট বা ডিনাই হয়েছিল, যতক্ষণ অ্যাকসেপ্ট হয় না ততক্ষণ এটা ছিল অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে। তারপর যখন অ্যাকসেপ্ট হলো, অ্যাকসেপ্ট হওয়ার পরে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ হয়ে এটা পারচেজ অর্ডারটা কনফার্ম হয়ে থাকলো। এরপর যখন আমরা অর্ডার কনফার্ম করলাম, সে আমার নামে ইনভয়েস করলো, আমি তখন তাকে এটা কপি টু বিলে করে বিল করে ফেলবো, একদম বিলে কনভার্ট হয়ে। তারপরে বিল মানে কি, বিল মানে হচ্ছে ওই ইনভয়েসের মতো বাকিতে ক্রয়। হ্যাঁ, তারপরে আমি পরবর্তীতে নির্দিষ্ট টাইমের মধ্যে টাকা দিয়ে দিব, আমার এটা পেইড হয়ে ক্লোজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা একটা করে শুরু করি। আমরা নিউ পারচেজ এখান থেকে যেতে পারি, অথবা আমরা বিজনেস থেকে এই যে পারচেজ ওভারভিউ এখানেও ক্লিক করতে পারি। এটা দিই, পারচেজ ওভারভিউতে আসার পর এই দেখেন নিউতে আছে না, প্লাস নিউ, এখানে এখানে ড্রপ ডাউনে গেলে আপনি কিন্তু এখানেও পারচেজ অর্ডারটা পাবেন। এই পারচেজ অর্ডার ক্লিক করলে সরাসরি পারচেজ অর্ডার চলে যাবে। আর যদি আপনি এই অ্যাকাউন্টিং থেকে পারচেজ অর্ডার এখানে ক্লিক করেন, এটা জাস্ট শর্টকাট একটা, হ্যাঁ, এখানে ক্লিক করেন, এই নিউ পারচেজ অর্ডারে গেলে সেম আগের জায়গায় চলে যাবে, একটু আগে যে জায়গায় ছিল। ওকে, এখন আচ্ছা লাস্ট ক্লাসে কি আপনাদের সেলস এর প্র্যাকটিসটা দিছিলাম এক্সেলে? দেই নাই মনে হয় না। আচ্ছা বুঝছি, আজকে তাহলে এটা করে আমি দুটোই দিব। ওই যে আপনাদেরকে যে দুটো দিব, এখানে আপনারা যে কন্ট্যাক্ট গুলা আপলোড করছেন না, সেই কন্ট্যাক্ট গুলার নামে বলা থাকবে, আমি একটু দেখাই দিই তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন এটা হলো কাস্টমার। হ্যাঁ, এত সময় লাগে আসি, দেখেন এইটা আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব। হ্যাঁ, এখানে বলছে কি কোট, নাম কি, জর্জ,
তাহলে আপনি কন্ট্যাক্ট যদি আপলোড করে থাকেন তাহলে কন্ট্যাক্টে কিন্তু আপনি জর্জের নাম পাবেন। ওকে, এখানে কি বলছে, জর্জ ডেট দিবেন, এটা দেওয়ার পর এখানে এখানে কি বলছে, কোড। তার মানে আপনি একটা নিউ কোড ওপেন করবেন, নিউ কোড ওপেন করে আপনি কাস্টমারের নাম দিবেন জর্জ, ডেট দিবেন এটা, আর প্রোডাক্ট এন্ড সার্ভিস যেগুলো আপলোড করছেন সেই প্রোডাক্ট এন্ড সার্ভিসের থেকে 3টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কোয়ান্টিটি দিবেন, এটা 10টা, এটা 8টা, এটা 5টা। আর এই যে ট্যাক্স রেটটা এখানে দিবেন, ট্যাক্স আমরা ডান কোণার ট্যাক্সটা সিলেক্ট করে ট্যাক্স দিবেন। দেওয়ার পর এটা সেভ করবেন। সেভ করার পর ওই যে আমরা শিখেছিলাম না কনভার্ট টু ইনভয়েস, এখানে কনভার্ট টু ইনভয়েস করবেন, ডেট দিবেন এটা ফুল অ্যামাউন্ট, ঠিক আছে। তারপরে নিচে আসবে পেমেন্ট, রিসিভ পেমেন্ট ব্যাংক, আপনার যে ব্যাংক দেন, আরবিএস ব্যাংক দেন, বা আপনি যে ব্যাংকটা আপলোড মানে আমার ওই ইয়ার থেকে যেটা আপনি করছেন সেই ব্যাংক দিবেন, ডেট হবে এটা, আর 90% রিসিভ, তার মানে আমরা ওই অ্যামাউন্টের ঘরে টোটাল অঙ্কের 90% হিসাব করে বসাই দিয়ে রিসিভ করবো, 10% ওর নামে ডিউ থাকবে। এখানে কিন্তু 10% ওর নামে ডিউ থাকাটাই হচ্ছে আপনার কাজ। হ্যাঁ, ওকে। তারপর দেখেন ইনভয়েস স্টিফেন, এটা আপনি কন্টাক্টে পাবেন। হ্যাঁ, তাহলে তার নামে কি কি কাজ এর বলা আছে। এখানে একটা জিনিস আপনারা যেটা দেখেন নাই সেটা হচ্ছে রিপিটিং ইনভয়েস। ওকে, রিপিটিং ইনভয়েস এখানে আছে। আপনি যদি এখান থেকে ইনভয়েসে যান, এই দেখেন রিপিটিং, এই রিপিটিং ইনভয়েস না করলেও চলবে। এটা হচ্ছে কি যে একই ইনভয়েস যদি বারবার কারো নামে হয়, সেলস এগ্রিমেন্ট থাকে যে একই ইনভয়েস ওনার নামে বারবার হচ্ছে, তাহলে রিপিটিং। ওকে, আচ্ছা, এই যে এখান থেকে এই যে নিউ রিপিটিং ইনভয়েস, হ্যাঁ, ইনভয়েসের মতো এটা একটা রিপিটিং ইনভয়েস, আপনি এখান থেকে ক্রিয়েট করে এটা সেভ করে রাখবেন, পরবর্তীতে ওনার নামে ওই রিপিটিং এ যায় ওইটাই খালি নিউ করে দিবেন, হয়ে যাবে। নিজে নিজে প্র্যাকটিস করবেন, যদি না পারেন নেক্সট ক্লাসে দেখাবো, অসুবিধা নেই। ওকে, তাহলে এটা কি আমরা বুঝতে পারছি যে যতদূর পারি এটা করব। এবং সব থেকে ভালো একটা ইয়া কি, ধরেন এই যে ইনভয়েসের নাম, এর নাম কি পল, হ্যাঁ, আমরা পল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব আপনার যার যার পিসিতে। পলের যেগুলো কাজ করতেছি সেগুলো একটা করে কাজ করবে, স্ক্রিনশট নিব, অথবা এটার কিন্তু পিডিএফ নামানো যায়, এক্সপোর্ট, প্রতিটাতে এক্সপোর্ট অপশন আছে, পিডিএফ আর এক্সেল। পিডিএফ এ এক্সপোর্ট করে পলের ফোল্ডারে রেখে দিবেন, এখানে যা যা কাজ করতেছেন এগুলো পিডিএফ এ এক্সপোর্ট করে পলের ফোল্ডারে রেখে দিবেন। তাহলে হবে কি, যদি কেউ কখনো ধরেন বায়ার বাদ দেন, ধরেন লোকাল বাংলাদেশি কোম্পানি বা কেউ কোন একটা ইন্টারভিউ দিয়েছেন, বললো যে ভাই আপনি কি জেরোতে ইনভয়েস করতে পারেন, হ্যাঁ পারি, কোনো ডকুমেন্ট আছে, কলের ফোল্ডারটা ওপেন করে দিয়ে দিবেন, বাস। দেখলেই বুঝবে ও আচ্ছা জেরোতে তো কাজটা, ঠিক আছে। যার কারণে যারা একটু সিরিয়াস তাদের জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস দিচ্ছি হলো সাপ্লায়ার। হ্যাঁ, সেম আজকে যা কাজ করব, হ্যাঁ, সেগুলো আপনি এখানে পাবেন। এখানে দেখেন যে কন্টাক্ট গুলো আপনি অ্যাড করছেন সেই কন্টাক্ট গুলোর মধ্যেই এখানে এই যে নামগুলো আছে এগুলো আপনি সাপ্লায়ারে পাবেন, মানে কন্ট্যাক্টের নামই পাবেন, কন্ট্যাক্ট নাম দিলে এটা সাপ্লায়ারে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানেও দেখেন, এখানে বলছে কি পারচেজ অর্ডার, একটু পরে আমরা পারচেজ অর্ডার করব। পারচেজ অর্ডার নাম হবে এটা, এক্সপায়ারি ডেট, প্রত্যেকটা পারচেজ অর্ডার একটা এক্সপায়ারি ডেট থাকতে হবে, এক্সপায়ারি ডেট 30 দিন। বাট আচ্ছা, এইখানে একটা বিষয়, হ্যাঁ এটা ঠিক। ধরেন আপনি যদি জানুয়ারি মাস দেন, 30 দিন দিলে তো ওটা এক্সপায়ার। হ্যাঁ, এই জায়গায় আপনারা যেটা করবেন, ডেটটা রানিং ডেট দিয়ে করবেন, সমস্যা নেই। হ্যাঁ, রানিং ডেটে করবেন, তাহলে আর এক্সপায়ার দেখাবে না। হ্যাঁ, না না, ব্যাংক রিকনসিলিয়েশনের সাথে লিংক থাকবে না, ব্যাংক রিকনসিলিয়েশন আলাদা থাকবে। ওকে, আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দিব। হ্যাঁ, এই প্রজেক্টটা যদি আপনারা করতে পারেন, এইটাতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সাথে লিংক থাকবে, এইটা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট। মানে আপনার কোম্পানির যদি একটা ডাটা আপনাকে দেই, আপনি যা যা করছেন সেটা তো কোম্পানির ব্যাংকেও ঘটছে, সেই কাজটা আসলেই তো ঘটছে, এরকম প্রজেক্ট দিব একটা। এটা আপনারা প্রজেক্টটা পারলে একটা একবার জেরোতে করবেন, একবার কুইক বই করবেন। আমি একটা দেবো, 1 মাস সময় দেবো, এটা যদি করতে পারেন, একটা যদি করতে পারেন, আপনাকে অন্তত বাংলাদেশে কেউ ঠেকাইতে পারবে না। এটাতে এত মানে লিঙ্ক কাজ আছে, কমপ্লেক্স না জিনিস সোজা, কিন্তু লিঙ্ক খুঁজে খুঁজে বের করতে হবে। ধরেন আপনাকে আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, এখন ধরেন যে একটা মানে ধরেন আরেকটা ধরেন পে স্লিপ দিচ্ছি,
এখন ওই পে স্লিপের অ্যামাউন্ট কত, এই অ্যামাউন্টটা ব্যাংক থেকে পেমেন্ট হচ্ছে, তাহলে তিনটে ব্যাংক স্টেটমেন্ট দেখতে হবে কোন ডেটে ঠিক সেম অ্যামাউন্টে পেরোলের একটা রেকর্ড আছে, তাহলে সেই ডেটে সেই ব্যাংকে আমাকে এটা ব্যাংকটাকে ক্রেডিট করতে হবে আর পেরোল ডেবিট করতে হবে, বুঝছেন? এই জিনিসগুলো একটু এটা যে এটা বুঝে বুঝে করবে তার জন্য এটা সাংঘাতিক মজার জিনিস, আর যে বুঝতে পারবে না তার জন্য খুব প্যারা লাগে। আচ্ছা, বুঝতে না পারলে আমি আসি, অসুবিধা নেই। তো এটা কি আমরা বুঝছি? এই দুটো জিনিস আমরা আজকে প্র্যাকটিস করব, আমরা এখন ক্লাসে চলে যাই। ওকে, তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম বিজনেস থেকে পারচেজ অর্ডারে। পারচেজ অর্ডার কি? জাস্ট রিভার্স টু কোড। ওকে, দেখেন নিউ পারচেজ অর্ডারে গেলাম, নিউ পারচেজ অর্ডারে গেলে এখানে পারচেজ অর্ডার করার আমার একটা ইয়ে দিবে। এখন কন্ট্যাক্ট কার নামে করবো পারচেজ অর্ডার? হ্যাঁ, আচ্ছা ধরেন আপনাদেরকে এখানে যেটা দিছি এটা ধরে যদি করি তাহলে কি হয়? ওকে, আচ্ছা এখানে আসেন, প্যাট্রিক এ কিন্তু আমার ইয়াতে আছে, কন্ট্যাক্ট লিস্টে আছে। তাহলে আমি এখানে পি দিয়ে সার্চ করি, চাই গেল। আচ্ছা প্যাট্রিকের পরে কি আছে? আচ্ছা এটা কি আপনাদের কোম্পানি? না না, 6030, সরি, আপনাদের হচ্ছে 5370 না? বুঝছেন, আরেকজনের কোম্পানিতে ঢুকে বসেছে। হ্যাঁ হ্যাঁ, একটু স্লো। এই যে প্যাট্রিক, হ্যাঁ, মালোনে, প্যাট্রিক মালোনে। আচ্ছা, ডেট আমরা যেহেতু এটা পারচেজ অর্ডার, এটা যেহেতু একটা মেয়াদ থাকবে, হ্যাঁ, এটা 2023 সালের ডেট দিলে এক্সপায়ার্ড হয়ে যাবে, 30 দিন আমি যতই দিই সেটাও তো আমার আজকের ডেটের আগে, তাই না? যার কারণে আমি শুধু ডেটটা চেঞ্জ করে দিচ্ছি। ডেটটা দিলাম আমি ধরেন 4 তারিখ, হ্যাঁ, আর ডেলিভারি ডেট তো লাগবে না। আচ্ছা রেফারেন্সটা কি দিব? রেফারেন্সটা ধরেন আমাকে, আমি আমি আমার একটা পারচেজ অর্ডার নিশ্চয়ই একটা লিস্ট থাকবে বা কিছু একটা থাকবে আমার কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন। ধরেন আপনি পিও নাম্বার, এরকম একটা পারচেজ অর্ডার নাম্বার দিয়ে দিলেন, হ্যাঁ, এটা রেফারেন্স, আর এটা হলো পারচেজ অর্ডার নাম্বার আপনার সিস্টেমের, ঠিক আছে? আচ্ছা এখন আইটেম কি কি বলা আছে এখানে বলেন তো? আসেন আসেন, এইচপি এলিট বুক, এটা হচ্ছে 8300, তাই তো? এইচপি এলিট বুক, এই যে এটা, হ্যাঁ, আর একটা কি আছে এখানে? এইচপি প্রোডেক্স 600। এখানে যদি আমরা যাই পরেরটাতে, এইচপি প্রোডেক্স 600, এই যে এই দুইটা, হ্যাঁ, কোয়ান্টিটি কটা বলছে? একটা 8টা, একটা 12টা। তাহলে আমরা এখানে কোয়ান্টিটি দেব 8, এখানে কোয়ান্টিটি দেব 12। ওকে, আচ্ছা এরপরে ইউনিট প্রাইস এখানে তো আমরা ধরছি প্রথমে যখন ইয়ে করছি ধরছি। এখন ট্যাক্স, ট্যাক্স এখানে কি বলা আছে? একটা হলো কোয়ান্টিটি, ট্যাক্স এমন বলা নাই, তাই তো? ধরেন ট্যাক্স তো একটা দিতেই হবে, আমি এখানে ট্যাক্স ধরেন দিচ্ছি হলো একটাতে 10%, আর একটাতে হচ্ছে 5%। তাহলে এটাতে ধরেন আমি 10% ভ্যাট অন এক্সপেন্স কিন্তু হবে এটা, হ্যাঁ, ইনকাম না কিন্তু, এক্সপেন্স। আর এটাতে হলো 5% ভ্যাট অন এক্সপেন্স। ওকে, এখন দেখেন এই যে 3324 টাকা, 3120 টাকা আমার মূল প্রোডাক্টের দাম, এই দুটো হলো আমার ভ্যাট, আর এটা হলো টোটাল, ঠিক আছে? এখন দেখেন ওনার এখানে ডিটেল দেওয়া আছে, যদি এখানে ডেলিভারি ইনস্ট্রাকশন দিলেন, দেওয়ার পর আমরা এটাকে অ্যাপ্রুভ করতে পারবো অথবা সেভ করতে পারবো। সেভ করলে কি হবে? সেভ করলে থাকবে হচ্ছে ড্রাফটে, এই যে ড্রাফটে, অল থেকে অলে গেলে তো সব পাবেন, এছাড়া আপনি যদি ড্রাফটে আসেন, ড্রাফটে এটা সেভ করার কারণে আছে।
আর যদি আমরা অ্যাপ্রুভ করে দিতাম তাহলে এখানে থাকতো অ্যাপ্রুভ ডে। ওকে, এইখানে এখন দেখেন এটা যদি আমরা ওপেন করি, এখানে ওপেন করলে যদি আমি এটা অ্যাপ্রুভ এন্ড অ্যানাদার অ্যাপ্রুভ, আচ্ছা এভরিথিং অ্যাপ্রুভাল নাই, আচ্ছা এখন দেখেন, ও আচ্ছা সেন্ড, এই যে সেন্ড, সেন্ড করি, এটা সেন্ড করি টুতে আমার ইমেল অ্যাড্রেস দিই, সেন্ড, দেখেন একটা আসছে না, সেন্ড করলাম যে পার্চেজ অর্ডার আমার নামে এটা করা আসছে। হ্যাঁ, এখন এইখানে যদি আমরা দেখি পার্চেজ অর্ডারে যদি যাই, তাহলে দেখেন এটা আমরা দেখবো অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে থাকার কথা, নাকি এখনো ড্রাফটেই দেখাচ্ছে কেন? এটা কেন ড্রাফটে দেখাবে, এটা অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে থাকবে। আচ্ছা সেন্ড, মেল জানা কেন? আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছেন? এই যে আমার এখানে আসছে, তাহলে অন্য কোনো প্রবলেম আছে, কিন্তু এটা অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে কেন নয়? আপডেট হতে সময় লাগতে পারে, বাট ওই সেন্ড করার পরে সে কি হলো, ওই অ্যাপ্রুভ করার জায়গায় থাকবে, যার কারণে এটা অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে থাকার কথা। এখন আমরা এটা ড্রাফট করছিলাম, হ্যাঁ, এখন যদি আমরা এটাকে ম্যানেজমেন্টের ধরনের অ্যাপ্রুভাল পেয়ে গেছি, এখন আমি এটাকে কনফার্ম অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করলে এটা কিন্তু আমার ইনভয়েস হয় না, এটা আমার পারচেজ অর্ডার হিসেবে কি হয়েছে, কনফার্ম হয়েছে। এখন ধরেন যদি এটাকে আপনার বিল হিসেবে মার্ক করা লাগে, বিল এখনো করেন নাই বাট সিস্টেমে কোনো কারণে দেখাতে হচ্ছে মার্ক অ্যাজ বিল, তাহলে এই এখানে ক্লিক করলে এটা বিল হিসেবে মার্ক হয়ে যাবে, বাট বিল হবে না যদি কোনো কারণে দেখানোর প্রয়োজন হয়। ওকে, বাট যদি আমরা যেভাবে কোটেশনটাকে আমরা কপি করে কপি টু মানে ইনভয়েস করে ইনভয়েসে কনফার্ম করছিলাম, ঠিক এটাও সেভাবেই করা যাবে। জাস্ট আমরা এই পার্চেজ অর্ডারটাকে ওপেন করব, অপশনে যাব, এই যে কপি টু, কপি টুতে ক্লিক করলে এই যে বিল, আমাদের কোডটা হয়েছিল হচ্ছে ইনভয়েস আর পার্চেজ অর্ডার হবে বিল। ওকে, এই বিল এখানে সিলেক্ট করলাম, করে ক্রিয়েট ড্রাফট। এখন দেখেন আমি যদি পারচেজ ওভারভিউতে যাই, গিয়ে পারচেজ অর্ডারে সিওল দিই, পারচেজ অর্ডারে কিন্তু কিছু এই যে অল এর মধ্যে একটা আছে সেটা কোথায়, বিল, এটা কিন্তু আমরা কপি টু বিলে কনফার্ম করে ফেলছি। ওকে, এই যে বিল। ওকে, আর এখান থেকে যদি আমি বিলস টু পেতে যাই, এখানে কোনো কিছু নাই, দেখি ড্রাফট বিলস টু পেতে এখানে কিছু নাই। ওকে, আমরা আবার সেলস ওভারভিউতে চলে যাই, সরি পারচেজ ওভারভিউতে চলে যাই। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে কি করব, বিল হিসেবে কনফার্ম করব। আমরা এখন পর্যন্ত এটাকে কপি টু বিল করছি, এখন বিল হিসেবে কনফার্ম করব কিভাবে, বিল হয়ে গেছে, তাহলে বিলে শো করতেছে না। বিলের ড্রাফটে থাকার কথা এটা। হ্যাঁ, মাল দিয়ে সে ইনভয়েস করবে, সে ইনভয়েস করবে, এটা হচ্ছে ইনভয়েস মানে হলো বাকিতে বিক্রি, সে আমার কাছে বাকিতে বিক্রি করছে। আর আমি বিল করব মানে হচ্ছে বিল আমার,
আমি করব মানে হচ্ছে আমি বাকিতে কিনছি, এই বিলটাকে আমি পেমেন্ট করব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েট ড্রাফট, ক্রিয়েট ক্রিয়েট ড্রাফট করে নিউ বিল, বিলের না পার্চেজ অর্ডার আগে, না পার্চেজ অর্ডার এগেইনস্টে বিল করব। দুটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করেন। এটা হলো যখন আমরা কোট করব, কোটের এগেইনস্টে হবে ইনভয়েস। যখন আমরা বিক্রি করতেছি, আমি যখন সেলার বিক্রি করি, তখন আমরা করি কোটেশন, কোট। এই কোটের এগেইনস্টে যিনি কিনতেছেন তিনি করেন হচ্ছে পার্চেজ অর্ডার। ওকে, অথবা তিনি পার্চেজ অর্ডার করার পর আমরা কোট করি। ওকে, আচ্ছা কোডটা যখন কনফার্ম হয় যে হ্যাঁ আপনার কাছে প্রোডাক্টটা নিচ্ছি, তখন এই কোডটাকে আমরা কনভার্ট করি ইনভয়েস, আমি যখন বিক্রি করতেছি সেলার হিসেবে। ওকে, তার এগেইনস্টে কি হয়, তার যখন পার্চেজ অর্ডারটা কনফার্ম হয়ে গেছে সে পার্চেজ অর্ডারটাকে কনভার্ট করে হচ্ছে বিল, সে বিল পেমেন্ট করে, আমি ইনভয়েসের এগেইনস্টে পেমেন্ট নিই। প্রোডাক্ট দিল আর কি, ইনভয়েসটা দিল ভেন্ডর। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন দেখেন আমি যে ওইটাকে এখন বিলে কনভার্ট করতেছি, হ্যাঁ এইখানে ধরেন আমি বলছিলাম পার্চেজ অর্ডারে বলছিলাম 8টা, ধরেন আমি এখন চেঞ্জ করলাম 10টা, যে ভাই আমি 8টা তো বলছিলাম বাট আপনি এটা 10টাতে কনফার্ম করেন। উনি তখন ওনার কোর্টে ওটা 10টা করবে, কোর্ট থেকে ইনভয়েস করার সময় 10টা করবে, আমি এটা আমার পার্চেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করার সময় আমি 10টা করলাম। হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা ওনার পার্ট, যখন আমি বিক্রি করি তখন আমি থাকি এই এন্ডে, যখন আমি কারো কাছ থেকে কিছু কিনি তখন আমি থাকি এই এন্ডে, এটাই। ওকে, এখন দেখেন, হ্যাঁ না সেম হতে হবে, কারণ ওনার সাথে তো আমি অবশ্যই এগ্রি করছি যে আমি 5টা নিব না 10টা নিব, রেট কত হবে সেগুলো আমার এখানে বিলে কনভার্ট করার সময় এগুলো অবশ্যই ঠিক করে নিতে হবে, যে ওনার সাথে আমার ফাইনাল এগ্রিমেন্ট কি হয়েছে সেটা। ধরেন আমি যেমন 8টার জায়গায় 10টা করলাম, যে ভাই ঠিক আছে আপনার আমি 8টা বলছিলাম বাট ফাইনাল ইয়া হচ্ছে 10টা, 10টা দিল। এখন ধরেন 10টা নেওয়ার কারণে, ধরেন আমি ওনাকে বলছি ভাই আমি 10টা নেবো, আমার এখানে 120 না আমার এখানে 118 করে রাখতে হবে, উনি এগ্রি করছে। উনি তখন কি করবে, ওই যে কোর্টের এগেনস্টে ইনভেস্টটা করার সময় উনি এখানে 10টা করবে, 118 করবে, আমি এখানে পার্চেজ অর্ডার এগেনস্টে করলাম 10 আর 118, যেটা যেটা এগ্রিমেন্ট আমাদের হইলো। ঠিক আছে, হওয়ার পর এখন আমি এটাকে অ্যাপ্রুভ করলাম, ও ডিউ ডেট দিনে সরি, মানে আমি যদি এটাকে বিলে কনভার্ট করি মানে বাকিতে ক্রয় করি, তাহলে আমার অবশ্যই একটা ডিউ ডেট থাকতে হবে, কত তারিখের মধ্যে আমি টাকা দিই। ওকে, সেই ডিউ ডেটটা ধরেন আমি ডিউ ডেট দিলাম 31 ডিসেম্বর, 31 ডিসেম্বরের মধ্যে আমি টাকা দিব, দিয়ে আমি এটা অ্যাপ্রুভ করলাম। ওকে, এখন দেখেন এইটা আমার বিলে কনভার্ট হয়ে গেছে, এখন কিন্তু এই যে লাস্ট ক্লাসে দেখাছিলাম না আমাদের রিপোর্টে ইম্প্যাক্ট ফেলে, এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টস পেয়েবলে চলে আসছে এই টাকাটা, এটা আমরা একটা রিপোর্টে গিয়ে দেখি। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু বাকিতে কিনি তাহলে কোথায় যাবে, অ্যাকাউন্টস পেয়েবলে যাবে না, অ্যাকাউন্টস পেয়েবলে আমরা রিপোর্টে গেলে এটা পাওয়ার কথা, দেখি কতটুকু হয়। হ্যাঁ, আর এই টাকাটা তো এখন দেন না, এটা আপনার লাইবিলিটি না, অবশ্যই লাইবিলিটি। ব্যালেন্স শিটে দেখি, স্ট্রম ডেট আমরা দিই ডিসেম্বর, ডিসেম্বরের 1 তারিখ। টোটাল লাইবিলিটি
আরো বেশি হওয়ার কথা। নেট কারেন্ট লাইবিলিটি আর 3500 সামথিং করলাম না? আচ্ছা এখানে মানে কি ডেটে কোনো ঝামেলা আছে? আচ্ছা আজকের ডেট পর্যন্ত লাগবে না? আচ্ছা দেখেন, এই যে এটা কিন্তু ছিল আমাদের এই যে অ্যাকাউন্টস পেয়েবল, দেখেন এইটা কিন্তু ছিল আমাদের এতক্ষণ বিলের অ্যামাউন্ট 3566। ওকে, তার মানে আমরা প্রোডাক্ট কিনছি বাকিতে 3566 টাকার, যেটার এখনো বিল আমরা পেমেন্ট করি নাই, বিল আমাদের আছে এখনো পেমেন্ট করি নাই। তাহলে এই টাকাটা যদি আমি পেমেন্ট করে দেই তাহলে এটা আমার জিরো হয়ে যাবে, আমার অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লাইবিলিটিতে যে টাকাটা আছে এটা আমার জিরো হয়ে যাবে। ওকে, তাহলে আসেন দেখি আমরা এই পারচেজ ওভারভিউতে যাই, কারণ বিলটা ওপেন করা আছে তো আমি আবার নতুন করে ওপেন করে দেখাই, না হলে বুঝতে পারবো না। ইন্টারনেট অনেক স্লো। আল্লাহ এত লাগতেছে। আচ্ছা, এরপর দেখেন বিলসে গিয়ে সি অলে যাই। হ্যাঁ, সি অলে আমি ওই বিলটা কিন্তু ওপেন করাই ছিল, আমি আবার নতুন করে গেলাম যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে আমি বিজনেস থেকে আসবো হচ্ছে এই পারচেজ ওভারভিউতে, পারচেজ ওভারভিউতে এসে আমি বিলের যাব সি অলে, সি অল। সি অলে গেলে আমি একটা বিল পাবো, যে বিলটা করা হয়েছে এখনো পেমেন্ট দেওয়া হয় নাই। এই যে এটা হচ্ছে প্যাট্রিকের আন্ডারে সেই বিলটা। হ্যাঁ, এটার এখনো পেমেন্ট দেওয়া হয় নাই, যে অ্যাওয়েটিং পেমেন্টে আছে। দেখেন এখানে যদি অ্যাওয়েটিং পেমেন্টে যাই, এটা পেমেন্টে আছে, এটা পেমেন্ট আমি যদি তাকে দিয়ে দিই 3566 টাকা, তাহলে হবে কি আমার অ্যাকাউন্টস পেবল জিরো হয়ে যাবে এবং এটা পেইডে চলে যাবে। ওকে, তাহলে আমি এটা ওপেন করি। দেখেন এই জায়গাতেই কিন্তু ছিলাম, এই জায়গা থেকে আমি বের হয়ে এসে পুরোটা দেখালাম। হ্যাঁ, এখন দেখেন এইটাতে ওই যে আমরা যেমন পার্সিয়াল পেমেন্ট নিছিলাম বিক্রি করার সময়, তেমনি আমরা পার্সিয়াল পেমেন্ট দিতেও পারবো। ধরেন আমি এখানে 3566, তো আমি বললাম যে ভাই তুমি এখন 3000 টাকা নাও, কালকে তোমাকে বাকি টাকা দিয়ে দিব। ওকে, তাহলে পেইড ডেট ধরেন দিলাম কয় তারিখে দেখলেন, 1 তারিখে, 4 তারিখে, ধরেন 5 তারিখে পেইড ডেট দিলাম। আচ্ছা 5 তারিখে হবে না, 7 তারিখে, 7 তারিখ। পেইড ফ্রম কোন ব্যাংক থেকে দিছি, আমার কোন একটা ব্যাংক কোন একটা অ্যাকাউন্ট কিছু একটা থেকে তো যেতে হবে টাকাটা, তাই না? ওই যে আপনি জার্নাল করেন যেটা, সেইটাই কিন্তু এটা ব্যাকএন্ডে কিন্তু জার্নালই হচ্ছে, বুঝছেন? তাহলে আমরা যদি একটা এক্সপেন্স, এটা হলো এক্সপেন্স, ওই যে আপনি এক্সপেন্স যেটা দিচ্ছেন জার্নাল করে, তাহলে এই লোকটা আমার কাছে টাকা পায়, কত পায়? 3566 টাকা, 3566 টাকা। আমি তাকে আপাতত 3000 টাকা দিচ্ছি 7 তারিখে, তাহলে এটা জার্নাল কি হচ্ছে? পেয়েবল থেকে আউট হবে। আপনি অ্যাকাউন্টস পেয়েবল কে ডেবিট করে ব্যাংকটা ক্রেডিট করতে পারেন, অথবা যদি আপনার পার্টি রেডি থাকে পার্টির নামে আপনি ডেবিট করবেন আর ব্যাংক থেকে ক্রেডিট করবেন। ওকে, তাহলে আপনার এটা কিন্তু ব্যাক এন্ডে ওই জার্নালটাই হচ্ছে আর কি। দেখেন আমি ধরেন আরবিএস ব্যাংক থেকে টাকাটা দিলাম, রেফারেন্স দিলাম ধরেন আমি ওই বিলের নাম্বারটা, বিল 001, এই বিলের এগেনস্টে আমি এই পেমেন্টটা দিচ্ছি। হ্যাঁ, 7 তারিখে আমি অ্যাড পেমেন্ট করে দিলাম। তাহলে আমার অ্যাকাউন্টস পেয়েবলে এখন থাকার কথা কত? 566 টাকা, তাই না? রিপোর্টে যাই, আমরা ব্যালেন্স শিটটা আরো একটু রিলোড দেই। 3566 কিন্তু এখনো দেখাচ্ছে, রিলোড দিলাম, এখন দিয়ে কত দেখায়? 566 টাকা। হ্যাঁ, না কারেন্ট পেমেন্ট দিয়েছি মানে ধরেন আমি যখন বিল করছি তখন তো এটা ডিউ ছিল, ডিউ ছিল জন্যই আমার অ্যাকাউন্টস পেয়েবলে 3566 টাকাটা দেখাচ্ছিল টোটাল অ্যামাউন্টটা। তার মধ্যে আমি আমার ইয়াকে মানে ভেন্ডরকে বললাম যে ভাই তুমি আজকে আমার কাছে 3000 টাকা নাও, 65 টাকা থাকুক আরো।
ওই 3,000 টাকা আমি পেমেন্ট করলাম ব্যাংক থেকে ওর এগেনস্টে, তাহলে এই যে 560 টাকা এখনো দেখেন অ্যাকাউন্টস পেয়েবলে আছে, ডিউ এখনো 560 টাকা আছে। ডেবিট করবেন আপনি পার্টির নাম দিয়ে, প্যাট্রিকের নাম আপনি ডেবিট করবেন, প্যাট্রিকের অ্যাকাউন্টকে ডেবিট করবেন, আর ব্যাংক থেকে ক্রেডিট করবেন। প্যাট্রিক থেকে আপনি প্যাট্রিকের নামে যে এখানে তো সিস্টেমেটিক, হ্যাঁ, প্যাট্রিককে আপনি ডেবিট করলে অটোমেটিক পেয়েবল কমে যাবে। এখানে গেছেও তাই, দেখেন এখন অ্যাকাউন্টস পেয়েবলে 3,560 ছিল, আর শুধু 560 আছে। সফটওয়্যারের মজা এই জায়গাতেই, আপনি যখন পার্টির নাম দিয়ে পেমেন্ট করে দিবেন, পার্টির নাম দিয়ে যখন আপনি পেমেন্ট করে দিবেন, পার্টিকে ডেবিট করবেন আর ব্যাংকে ক্রেডিট করবেন, অ্যাকাউন্টস পেয়েবল অটোমেটিক্যালি কমে যাবে, কারণ পার্টির সাথে তো অ্যাকাউন্টস পেয়েবল লিংক করা, অ্যাকাউন্টস পেয়েবলের সাথে পার্টি তো লিংক করা। পার্টির নামে যখন লাইবিলিটি আছে, লাইবিলিটি পার্টির নামে করে দেওয়া মানে টোটাল অ্যাকাউন্টস পেয়েবল থেকে ওই পরিমাণ টাকা কমে যাবে অটোমেটিক, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এইটা কিছু না, আপনি দুইটা এন্ট্রি দেন আপনার মাথায় এমনি ঢুকে যাবে। হ্যাঁ, না ব্যাক এন্ডে ডাবল এন্ট্রি হচ্ছে, ব্যাক এন্ডে কিন্তু আপনার প্রতিটাই জার্নাল হচ্ছে, ডাবল এন্ট্রি হচ্ছে, বাট এখানে সিস্টেম এইটা কেন করা হয়েছে, যাতে নন অ্যাকাউন্টেন্ট যারা, মানে এটা ছোট ব্যবসায়ের জন্য, এখন অনেক ব্যবসায়ী আছে যাই অ্যাকাউন্টেন্ট রাখবে না, ও নিজেই করবে, ওর জন্য ডেবিট এবং ক্রেডিট বোঝা অনেক কঠিন, তাই না? ও কি করতেছে, ও দেখতেছে আমি পার্টিকে পেমেন্ট দিয়ে দিলাম, আমার ব্যাংক সিলেক্ট করে ব্যাংক থেকে টাকা গেল, ঠিক আছে, রিপোর্টে কিন্তু এক্স্যাক্টলি যা হওয়ার তাই হচ্ছে। হ্যাঁ, আপনার যতগুলো পার্টি আছে ততগুলো পার্টির কাছে যত পেয়েবল আছে সব পেয়েবল কিন্তু রিপোর্টে এক জায়গায় এসে জমা হয়ে আছে। আপনি একটা পার্টির থেকে টাকা কমাইলেন, পেয়েবল থেকে ওই টাকা কমে যাবে, লিঙ্ক করা, এটা লিঙ্ক করা, বুঝছেন তো? এটা এটা বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই একদম মাথায় ঢুকে যাবে পুরো। এখন দেখেন বাকি টাকা আমি পেমেন্ট করব, তাহলে এখন দেখেন এখনো কিন্তু অ্যাওয়েটিং পেমেন্টেই আছে, অ্যাওয়েটিং পেমেন্টে আছে, কারণ পুরোটা তো পেইড হয় নাই। ইনভয়েসের ক্ষেত্রে কিন্তু তাই ছিল, তাই না? যতক্ষণ পুরোটা পেইড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটাস পেইডে যায় নাই। তাহলে আমরা এটা আবার একটু ওপেন করি। এখন দেখেন ওর নামে কত ছিল, 3,566 টাকা ছিল, এই যে 7 তারিখে একটা পেমেন্ট হয়েছে কত, 3,000 টাকা, নিচে এখন 560 টাকা, এখানে দেখেন অ্যামাউন্ট পেইড 560, এটাই দেখাবে। এখন টোটালটা আমরা পেমেন্ট করব, ধরেন আজকের ডেটেই পেমেন্ট করলাম, ফ্রম ধরেন, আপনি কিন্তু এটা অন্য ব্যাংক থেকেও দিতে পারেন, আরবিএস থেকে একটা দিয়েছেন পরেরটা আরবিএস থেকে দিতে হবে এমন না, আপনি মেট্রো ব্যাংক থেকে দেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা পিও নাম্বার 001, পার্চেস অর্ডার নাম্বার ছিল 001, অথবা এটা বিল নাম্বার দিই, বিল 001 বিলের এগেনস্টে আরেকটা পেমেন্ট দিচ্ছি আমি কত, 566, এখানে আমি অ্যাড পেমেন্ট করে দেই। এখন রিপোর্টে দেখেন এই অ্যাকাউন্টস পেবল কত, 566 না, এটা রিলোড দিলে 0 হয়ে যাবে, কারণ ক্লায়েন্টের এগেনস্টে আমার কোনো পেমেন্ট বাকি নাই, সব ডিউ দেওয়া শেষ। দেখেন অ্যাকাউন্টস পেয়েবল এখন নাই, কই অ্যাকাউন্টস পেয়েবল নাই হয়ে গেছে, কারণ অ্যাকাউন্টস পেয়েবল আপনার নাই, আর আপনার ডিউ কিছু নাই, চললেন। এখন এটা আমরা কি করলাম, একটা পার্চেজ অর্ডার করলাম, পার্চেজ অর্ডার, হ্যাঁ বলেন, হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েবল অ্যাকাউন্ট মানে আপনার ব্যাংকে টোটাল টাকা আছে ধরেন 10, ধরেন 1 লাখ টাকা আছে, তার মধ্যে পার্টি পাবে আপনার কাছ থেকে 20,000, হ্যাঁ, এই 20,000 যে পাবে এটা আপনার সফটওয়্যারে দেখাচ্ছে পাবে, কিন্তু আপনার ব্যাংকে টাকা তো আছে 1 লাখ, ওইখান থেকে যখন আপনি ব্যাংক থেকে 20,000 পেমেন্ট করে দিবেন, সফটওয়্যারে আপনার জিরো হয়ে যাবে, পার্টির এগেনস্টে পার্টি আর টাকা পাবে না, ডিউ জিরো হয়ে যাবে, ব্যাংক থেকে 20,000 টাকা কমে যাবে। পার্টিকে ডেবিট করবেন আপনি, হ্যাঁ, ব্যাংক থেকে, হ্যাঁ, না পেয়েবলের হেড সফটওয়্যারে আসবে না, কিন্তু আপনি যদি ম্যানুয়াল জার্নাল করেন সেক্ষেত্রে আপনি পেয়েবল থেকেও করতে পারেন। এখন সমস্যাটা হলো সফটওয়্যারে পেয়েবলের সব পার্টি মিলায় পেয়েবল,
তো 5টা পার্টি আছে, 5টা পার্টি মিলে পেয়েবল। আপনি যদি পেয়েবল কে ক্রেডিট মানে কি বলে পেয়েবল কে ডেবিট করেন আর ব্যাংকে ক্রেডিট করেন, পেয়েবল থেকে টোটাল থেকে টাকা কমবে, কিন্তু কোন পার্টির এগেইনস্টে কমবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, তাই না? হ্যাঁ, কম্বাইন্ড। এই জন্য আপনি পার্টিকে করবেন ডেবিট আর ব্যাংকে করবেন ক্রেডিট, তাহলে পার্টির ওখান থেকেও টাকা কাটবে, আর ওই পরিমাণ যেহেতু সবগুলো পার্টি পেয়েবলের সাথে লিঙ্ক করা, ওখান থেকে টাকা কমলে অটোমেটিক টোটাল অ্যামাউন্ট থেকে পেয়েবল থেকে টাকা কমবে। বুঝতে পারছেন? আপনারা বুঝছেন তো সবাই? আপনার আপনার কুইক বুকেও কিন্তু সিস্টেম এটাই, কুইক বুকেও সিস্টেম এটাই, কাজ করতে গেলে বুঝতে পারবেন, খুব সহজ জিনিস। হ্যাঁ, 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 হুম, হুম, ক্রেডিট, ক্রেডিট। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে। হ্যাঁ, রহিমের নাম থেকে 10,000 টাকা কেটে গেল আর টোটাল অ্যামাউন্ট থেকে 10,000 টাকা কেটে গেল। না, পার্টির নামে চলে যাচ্ছে, ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, আর পার্টির কাছে ওই ওই যে যে ইয়াটা আছে আপনার, লাইবিলিটি আছে, ওটা কমে যাচ্ছে। আপনি যেটা বলছেন এই যে এই পেরোলের মানে এই এক্সাম্পল দিয়ে স্যালারির ব্যাপারটা অ্যাকুরেটলি এটাই এটাই ঘটতেছে, জাস্ট শুধু এই আপনার এখানে হলো এক্সপেন্সের ক্ষেত্রে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা দেখেন এখন যদি আমরা পেইডে যাই, তাহলে এটা পাওয়ার কথা, কারণ পুরোটাই তো আমার পেইড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করলাম, পারচেজের ক্ষেত্রে একটা পারচেজ অর্ডার করলাম। পারচেজ অর্ডার তো আমাদের সব ক্ষেত্রে লাগবে না, পার্টি পুরনো হয়ে গেলে পারচেজ অর্ডার লাগে না, মানে হ্যালো দেয়, হ্যালো ভাই পাঠায় দেন, আমার এটা অর্ডার কনফার্ম করেন, তাই না? সেক্ষেত্রে আমরা সরাসরি বিল করব, বিল। এই যে সেলস ওভারভিউতে আসবো, এই যে সেলস ওভারভিউতে আসবো, এসে এই যে নিউ, নিউ থেকে বিল, বিল আমরা ওটা কি করছি, পারচেজ অর্ডারটাকে কপি টু বিলে কনভার্ট করছি, তাই না? এখন যদি সরাসরি বিল করি, তাহলে আমি ধরেন একটা, কাকে ধরা যায়, এইটা উইলিয়াম, হ্যাঁ, এই উইলিয়ামের নামে ধরো আমি 1 তারিখে বিলটা করছি, আজকে আমি রেকর্ড করতেছি, হ্যাঁ, আমরা তো তাই করি, তাই না? এখানে অ্যাকাউন্টিং এ কি হয়, ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা এগুলো এখানে সিস্টেমে রেকর্ড করি, রেকর্ড করি। তো এটা হচ্ছে 1 তারিখে, আর ডিউ ডেট দিছি ধরেন 31 তারিখ। 1 তারিখে ওর 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 কাছ থেকে মাল নিছি, ওকে আমি টাকা দিব 31 তারিখের মধ্যে। রেফারেন্স কি, রেফারেন্স ধরেন ও আমাকে একটা, ধরেন ও আমাকে একটা কি পাঠাইছে, কোটেশন পাঠাইছে, তাইলে আমরা কিউ, ও ধরেন কোটেশনের নাম্বারটা ও দিছে এইভাবে, এরকম, সেটা আমরা দিয়ে দিলাম এখানে। ওকে, এই রেফারেন্সের ব্যাপারটা হচ্ছে কি, ওর জিনিসটাও কপি করতে পারেন, অথবা আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন। যেই রেফারেন্সটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন ট্রানজাকশন, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট এই রেফারেন্সের ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজের ক্রিয়েশন থাকতে হবে, যে এটা আপনি ওরটা কপি করলে বুঝতে পারেন নাকি নিজেরটা বুঝতে পারেন, কি আপনার নিজের কোনো ইয়া আছে কিনা, কোড আছে কিনা, এটা এটা আপনাকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, আইটেম ধরেন লেনোভো, না না, এটা আমি কোনো কিছু দেখে ফিল আপ করতেছি না, এটা আমি ধরে নিচ্ছি যে 1 তারিখে আমার এইটা এটা বিক্রি হয়েছে, আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা রিসিট আছে, বুঝছেন? তারপর এইটা, এইটা ধরেন যে আমি বিক্রি করছি 5টা, ধরেন আমার কাছে একটা বিলের কপি আসছে, ফিজিক্যাল বিলের কপি আসছে, ও বিল করে আমার ধরেন শোরুম থেকে পাঠাই দিচ্ছে। অ্যাকাউন্টেন্টটা তো শোরুমে বসে না, অ্যাকাউন্টেন্ট বসে অফিসে অথবা ব্যাক অফিসে বসে, তাই না? আপনার কাছে বিলটা পাঠাই দিচ্ছে, বিলটা দেখতেছেন, ও আচ্ছা এইটা একটা বিল ক্রিয়েট হবে, কয় তারিখে হয়েছে, এটা 1 তারিখে, 7 তারিখে আসছে, এটা 1 সপ্তাহ পরে আসছে। আপনি 1 তারিখের ডেট দিচ্ছেন, কয় তারিখের মধ্যে টাকা দিবে লেখা আছে, ডিউ ডেট, আচ্ছা 31 তারিখ,
ওই যে বিলটা করছে বিলটার মধ্যে একটা রেফারেন্স নাম্বার থাকে বা এরকম কিছু থাকে, সেই রেফারেন্স নাম্বারটা আমি তুলব। তুলে এখন দেখলেন বিলের মধ্যে আইটেম কি কি আছে। দাঁড়ান একটা জিনিস একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এইটা একটা, এগুলো সবগুলো হচ্ছে বিল, হ্যাঁ। ধরেন এটার নাম হচ্ছে অ্যাবেটাইল, কোম্পানির নাম, ঠিক আছে। এরকম একটা বিলের কপি তো হাতে পান নাকি? হ্যাঁ, আমি এটাই দেখাচ্ছি যে ধরেন এরকম একটা বিল আমার হাতে আছে, এরকম একটা বিল আমার হাতে আসছে, প্রিন্টেড কপি আসছে ধরেন, হ্যাঁ। সেই প্রিন্টেড কপিটা ধরেই আমি এখানে অ্যাকাউন্টস করতেছি। তাহলে আমার প্রিন্টেড কপি যে বিলটা আসছে সেই বিলটা অনুযায়ী আমি দেখলাম আমার সাপ্লায়ারকে ব্র্যান্ডন উইলিয়াম দিলাম, ডেট কবে ঘটনা ঘটছে, কবে মাল নিছি 1 তারিখে দিলাম, ডিউ ডেট কবে 31 তারিখ দিলাম। রেফারেন্স তো আমার বিলের মধ্যে একটা থাকবে না, সেই রেফারেন্সটা এখানে বসালাম। এরপর বিলের মধ্যে আইটেম কয়টা, 2টা। এখন ধরেন ওইখানে বিলের মধ্যে ট্যাক্স রেট কত ছিল, সাপোজ ধরেন যে 10%। এই 2টা আইটেমের উপর আমার 10% পারচেস ট্যাক্স, ওকে দিলাম, কেটে দিই। এখন তাইলে আমার 10% ভ্যাট সহ আমার টোটাল হলো 1768 টাকা 80 পয়সা হচ্ছে টোটাল বিলের অ্যামাউন্ট, ওকে। এখন আমার পারচেস তো করা হয়ে গেছে, প্রোডাক্ট চলে আসছে, আমি এখন রেকর্ড করতেছি, হ্যাঁ। এখন আমি এটা ধরেন আমার বস এই মুহূর্তে অফিসে নাই, বা এটা কি করব আমার একটু কনফিউশন আছে, আমি এটা সেভ করে রাখবো ড্রাফটে, সেভ করলে ড্রাফটে থাকবে। আর যদি আমি ধরেন নিজে অ্যাকাউন্টেন্ট হই বা আমার, আমি সব জানি, আমার আর কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, তাহলে এটা ওপেন করব ড্রাফট থেকে, অথবা ওপেন করে আমি এটা সরাসরি অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করলাম, তার মানে এখন কিন্তু এইটা আমার অ্যাকাউন্টস পেয়েবলে চলে গেছে। অ্যাপ্রুভ করা মানেই পারচেস কনফার্ম, অ্যাকাউন্টস পেয়েবলে চলে গেছে। তাহলে আমার এখন অ্যাকাউন্টস পেয়েবলে একটু আগে আমরা জিরো করছি না, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমার 1768.80 টাকা থাকার কথা। এখন দেখি অ্যাকাউন্টস পেয়েবল কি বলে। আছে, আছে না? তাহলে এখন যদি আমরা এটাকে পেমেন্ট দেই, ধরেন আমি পুরোটাই পেমেন্ট করে দিব। ডেট কবে 1 তারিখে নিয়েছি, ধরেন আজকে 7 তারিখে আমি পুরোটা পেমেন্ট করে দিচ্ছি, 31 তারিখ পর্যন্ত আমি যাইনি, ওকে। পেড ফ্রম, ধরেন আমি আমার মেট্রো ব্যাংক থেকে দিছি। রেফারেন্স নাম্বার কোনটা, রেফারেন্স নাম্বার ধরেন এই যে এটি, ওই রেফারেন্সটা এখানে বসাইলাম, হ্যাঁ। অ্যাড পেমেন্ট করে দিলাম, সিস্টেমকে দেখাই দিলাম আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে। ব্যাংক থেকে টাকা গেছে মনে করেন সকালবেলা, আমি টাকা পেমেন্ট করছি, সেটা আমি এখন এন্ট্রি দিচ্ছি। ব্যাংক থেকে আমার টাকা চলে গেছে এত, আর আমার এটা থাকবে। এখন পেইডে যায় দেখেন আমার এখন 2টা দেখাবে, কারণ এটা পুরো টাকাটা আমি একবারে পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, না না না, অডিট কেন ধরবে, আপনার এটা তো সিস্টেমে সবই আছে। না, পার্চেস কন্ট্রাক্ট তো ম্যান্ডেটরি না। আমার ক্লায়েন্ট কি সবসময় পার্চেস অর্ডার দিবে, বা আমি যে সবসময় পার্চেস অর্ডার দিব নাও হইতে পারে। আর যদি আপনার কোম্পানিতে ম্যান্ডেটরি হয় পার্চেস অর্ডার দিয়েই করতে হবে তাহলে দিবেন। বাট অডিট পার্চেস অর্ডার ছাড়া আমি কেন কিনছি এটা ধরবে না আমার যদি, হ্যাঁ হ্যাঁ, এটা পার্চেস অর্ডার অডিটের বিষয় না। অডিটের বিষয় হচ্ছে যে আপনি কি রেটে কিনছেন, সেই অনুযায়ী আপনি ট্যাক্স দিবেন কিনা, অথবা ধরেন আপনার সেই রেট অনুযায়ী আপনার যে হিসাব থাকার কথা সেটা সেই অনুযায়ী আপনার ব্যাংকে টাকা আছে কিনা। তাহলে এই যে দুটো আমি পেমেন্ট দিলাম, এই দুটো ব্যাংক থেকে টাকা কমছে না, তাহলে এই দুটো পেমেন্টের পরে ব্যাংকে টাকা কত থাকার কথা সেটা আছে কিনা। অলরেডি বিষয় হচ্ছে এগুলা,
ওকে, তাহলে আমরা পারচেজ অর্ডার এবং বিল দুটা দেখলাম, এবং বিলের পেমেন্ট কিভাবে করব, জাস্ট বিলটা ওপেন করে নিচ থেকে পেমেন্ট দেখা দিব, বাস পেমেন্ট শেষ। ওকে, এখন যদি আমরা যখন ওই যে কি করছিলাম, কি বলে এটা, সেলস রিটার্ন পরে আমরা যখন নগদ টাকায় বিক্রি করছিলাম, এরকম হইতে পারে না সবই কি আমাদের বিল হবে? নগদ টাকায় তো বিক্রি হতে পারে। নগদ টাকায় বিক্রি হইলে বা নগদ টাকায় আমরা কিনলে, সরি, এক্ষেত্রে আমি নগদ টাকায় কিনি, সবসময় কি আমি বাকিতেই কিনবো? এমন হতে পারে একটা ইমার্জেন্সি, আমি লোক পাঠাই দিয়েছি টাকা দিয়ে, যে ভাই তুমি টাকা জমা দিয়ে প্রোডাক্ট হাতে হাতে নিয়ে আসো, ইমার্জেন্সি হতে পারে না এরকম। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে প্লাস নিউ আইকনে যাব। এর আগে আমরা করছিলাম কি, যখন আমরা ইনকাম করছি, বিক্রি করছি, তখন করছিলাম রিসিভ মানি, ব্যাংকে টাকা নিয়েছিলাম। আর এখন করব স্পেন্ড মানি। স্পেন্ড মানি করি, শুরুতেই বলতেছে কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিবেন, কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিবেন। এই যে তিনটা ব্যাংক আছে, পেপাল আছে, আরবিএস আছে, মেট্রো আছে। কারণ আমরা আরবিএস থেকে টাকা দিব, টাকা তুলে নিয়ে আসছি, আরবিএস ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি, নিয়ে এসে লোক দিয়ে পাঠাইছি। তাহলে আমার ব্যাংক থেকে কি হয়েছে, টাকা বের হয়ে গেছে না, ব্যাংক হবে ক্রেডিট, তাই তো? তারপর ব্যাংকটাকে থেকে টাকা বন্ধ করতে হবে, ওটা বন্ধ হয়েছে না নাকি এটা হয়েছে? তাহলে দেখেন, আরবিএস ব্যাংক থেকে আমি পেমেন্টটা দিছি, এটা আমি সরাসরি ব্যাংক থেকে ট্রান্সফারও করতে পারি। আমি ব্যাংক থেকে ধরেন তুলে নিয়ে এসেছি, যেটাই করি ব্যাংক থেকে আমার টাকা তো উইথড্র হয়েছে, তাই না? তাহলে আমি আরবিএস ব্যাংক থেকে দিয়ে আমি এটা নেক্সট করব। এখন আমি নগদ টাকা যে কিনছি, কার কাছ থেকে কিনছি, ধরেন আমি একটা সাপ্লায়ারের নাম দেই, ধরেন এইটা ক্লার্ক, ব্রেড ক্লার্ক, আজকে ডেটেই কিনছি, আজকে নগদ টাকায় কিনছি। রেফারেন্স একটা দিলাম, ধরেন আমি একটা রেফারেন্স দিলাম। এরপর আইটেম কি কি কিনছি, এটা একটা, এটা একটা। ধরেন এটা দুটো একটা একটা করে কিনছি, নগদ টাকা আমার এখন ইমার্জেন্সি লাগবে, দুটো একটা একটা করে নিয়ে আসছি আমি, হ্যাঁ। এখন ওর সাথে আমার রেট টেট সব ঠিক করা আছে, এই জন্য আমি এটার রেট জানি, রেট অটোমেটিক আমার পারচেজ রেট চলে আসছে। এটার উপর ধরেন আমার 5% ভ্যাট অন এক্সপেন্স, এটার উপর ধরেন এই ল্যাপটপের উপর আমার 5% ট্যাক্স আছে। ওকে, এখানে কিন্তু ট্যাক্স রেট আপনি সিলেক্ট না করলে সেভ দিতে পারবেন না। ট্যাক্স আপনি জিরো হলো, এক্সাম্পল নো ভ্যাট হলেও দিতে হবে। আপনার কুইক বুকেও তাই, কুইক বুকে যখন দিবেন আপনি ভ্যাট নাই, নো ভ্যাট দিবেন, কিন্তু কিছু একটা এখানে সিলেক্ট করতে হবে আপনার। ওকে, আচ্ছা, তাহলে আমার কত দাঁড়াইলো, 333 টাকা 90 পয়সা আমি দিছি, 15 টাকা 90 পয়সা ভ্যাট দিছি, দিয়ে আমি নগদ টাকায় কিনছি। এইটা জাস্ট আমি সেভ যদি দেই, তাহলে আমার ব্যাংক থেকে 333 টাকা 90 পয়সা কেটে যাবে, আর এই প্রোডাক্টটা আমার ইনভেন্টরিতে এসে জমা হয়ে যাবে। ইনভেন্টরি অ্যাসেট, এটার ক্ষেত্রে কি হয় জানেন তো, ইনভেন্টরি অ্যাসেট যখন ধরেন আমরা কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে কিনি, ইনভেন্টরির জন্য কিনি, ধরেন আমি যদি এখানে এই যে ইনভেন্টরি অ্যাসেট, এটা যদি আমি সিলেক্ট না করে এখানে অন্য একটা কিছু সিলেক্ট করে দিই, এখানে আমি সরাসরি স্পেন্ড মানি করতেছি বলে এটা ফিক্স হয়ে আছে, কিন্তু ধরেন আমি এটা ইনভেন্টরি অ্যাসেটে জমা না করে আমি এটা এক্সপেন্স দেখাই দিলাম, খরচ তো আমি টাকা তো দিচ্ছি, তাই না, এক্সপেন্স দেখাই দিলাম, তাহলে হবে কি, যদি ধরেন আপনার এটা ইনভেন্টরি হয়, বিক্রির উদ্দেশ্যে কেনা হয়, তাহলে যে টাকা আপনি খরচ করতেছেন সেই পরিমাণ ইনভেন্টরি অ্যাসেট আপনার ফান্ডে কিন্তু থাকতে হবে, আপনার গোডাউনে ইনভেন্টরি অ্যাসেট থাকতে হবে। আর যদি আপনি এটা ইনভেন্টরিতে না ঢুকান, বিক্রির উদ্দেশ্যেই কিনছেন কিন্তু আপনি ইনভেন্টরি করেন না, দিয়ে দিচ্ছেন, আমরা যখন ওই যে প্রোডাক্ট এন্ট্রি করছিলাম, আপনি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, একটা টিক ছিল, ট্র্যাক ইনভেন্টরি দিলে কি হবে, ট্র্যাক ইনভেন্টরি না দিলে কি হবে, টিক দিতে হবে ওখানে। যদি ইনভেন্টরি ট্র্যাক করেন তাহলে এটা ইনভেন্টরিতে জমা হবে, আর যদি টিকটা তুলে দেন তাহলে ইনভেন্টরিতে জমা হবে না। এখন ধরেন দুইটা প্রোডাক্ট কিনছেন আপনি 333 টাকা 90 পয়সা দিয়ে, এক্সপেন্স হয়ে গেছে, খরচ দেখাচ্ছে, আপনি এটা ইনভেন্টরিতে তুলেন নাই, পুরোটাই খরচ। এখন আপনার বিক্রি হয়েছে একটা, ধরেন এই 126 টাকাটা বিক্রি হয়েছে, প্রফিট অ্যান্ড লস টান দিলে আপনার কিন্তু 192 টাকা লস দেখাবে। ইনভেন্টরিতে এটা পাবেন না, প্রথম কথা। না, ধরেন কি যে এই
প্রোডাক্ট আছে ইনভেন্টরিতে আপনি অ্যাড করছেন প্রোডাক্ট হিসেবে, কিন্তু এটা এটা আপনি ইনভেন্টরিতে ঢুকান নাই, ট্র্যাক করে নেন, ঢুকান নাই। তাহলে কি হবে, ধরেন এই যে 390 টাকা 333 টাকা 90 পয়সা আপনার কিন্তু এক্সপেন্স হয়ে গেছে। আপনি এই মাসে বিক্রি করছেন একটা 126 টাকারটা, এই পরিমাণ টাকা আবার আপনার ইনকামও হয়েছে। না, একটা একটা কিনছেন একটা বিক্রি করছেন, তার মানে আপনি যে টাকা দিয়ে কিনছেন ধরেন 126 টাকা দিয়ে কিনছেন 130 টাকা দিয়ে বিক্রি করছেন, তাহলে 130 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে। বাট এই 92 টাকা তখন কই যাবে? 92 টাকা কিন্তু দেখাবে এক্সপেন্স, আপনার লস দেখাবে, লস, যদি আপনি ইনভেন্টরিতে না ঢোকান। ঠিক আছে? এরকম অনেক মানে মানুষের কাছে শুনছি আর কি, যে তাদের ক্লায়েন্ট তাদেরকে বলছে যে আমি তো ব্যবসা করে আমার সিস্টেম খেলে আমার লস দেখায়, আমার আমার ব্যবসা লাভ হবে কবে? তো পরে দেখা গেছে যে উনি ইনভেন্টরিতে কিছু ঢুকায় নাই, সব কিনে আনছে একবার 10 লাখ টাকা এক্সপেন্স, এই মাসে বেচছে হলো ধরেন 2 লাখ, বাকি 8 লাখ টাকা লস। এই ট্রিটমেন্টটা যদি আপনি জার্নাল করেন, জার্নাল দিয়ে বুঝাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। প্রথমে আপনি ব্যাংক থেকে উইথড্র করছেন কত? 10 লাখ, ব্যাংক ক্রেডিট হচ্ছে 10 লাখ, ব্যাংক টোটাল 10 লাখ টাকা ক্রেডিট হয়েছে। এখন আসলে আপনি ডেবিট পার্টে আসেন, ডেবিট কি কি করবেন? ঠিক আছে, পেটি ক্যাশে ডেবিট করেন যত টাকা দিচ্ছেন, তারপর স্যালারি কত টাকা দিচ্ছেন ডেবিট করেন। হ্যাঁ, এগুলো প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্ট, প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। এইখানে এই যে যখন আপনি জার্নাল করবেন, আমি জার্নাল নেক্সট ক্লাসে দেখাবো আপনাদের, পেরোল জার্নাল যখন করবো না, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, প্রতিটা কি সিলেক্ট করতে হবে আপনার, ওই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো সিলেক্ট করে করে ওই অ্যাকাউন্টে দিতে হবে। ব্যাংক একটা চার্ট অফ অ্যাকাউন্ট, ব্যাংক থেকে আপনি ক্রেডিট করবেন 10 লাখ, ইনস্ট্যান্ট ক্রিয়েট করে ওখানে কি করতে হবে। এটা হচ্ছে আপনার জার্নাল, জার্নাল দিয়ে বুঝছেন তো যে এটা কোনটা কোথায় যাবে। আর সিস্টেমে কিভাবে দিবেন এটা যখন ক্লাস করবেন তখন এমনি বুঝবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন এটা আমরা কি করতেছি, এটা আমরা স্পেন্ড মানি করতেছি, ডিরেক্ট পারচেজ। আচ্ছা, এটা করতে প্রসঙ্গত আমি বললাম এটা যে যখন আপনার এরকম যদি আপনি ইনভেন্টরি অ্যাসেটটা না নিয়ে আসেন, তাহলে কি হবে, ওই যে বাকি যেটা ইনভেন্টরি অ্যাসেট না থাকলে ওটা কিন্তু লসে চলে যাবে, আপনি পুরোটা খরচে চলে যাবে, লস হচ্ছে বারবার। ওকে, তাহলে আমি এটা সেভ করি। তাহলে এখানে কি হবে, এই এত টাকা সরাসরি আমার ব্যাংক থেকে কেটে যাবে আর এটা আমার ইনভেন্টরিতে চলে আসবে, অ্যাসেটে চলে আসবে। ওকে, এখন আসেন আমাদের আজকের দিনে আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে যেটা পারচেজ করতেছো বিক্রির উদ্দেশ্যে, সেটাকে ইনভেন্টরি অ্যাসেট আনতেই হবে, দেখাতে হবেই হবেই, রাইট। আপনি ধরেন অফিস ইকুইপমেন্ট কিনছেন, কোথাও গিয়ে খাওয়া দাওয়া করছেন, সেগুলো আপনার এক্সপেন্স। হ্যাঁ, কিন্তু আপনার যেটা আপনি বিক্রির উদ্দেশ্যে কিনতেছেন সেটাকে অবশ্যই আপনাকে ইনভেন্টরিতেই দেখাতে হবে। হ্যাঁ, একটা তো হলো বাকিতে কেনা, তো দেখাইলাম। আর একটা হলো আমি যে ক্যাশ টাকা দিয়ে কিনি, তাহলে কি হবে, তাহলে ইনস্ট্যান্ট আপনার ব্যাংক থেকে টাকা চলে গেল আর প্রোডাক্ট আমার ইনভেন্টরি অ্যাসেটে চলে আসে। পার্টি ডেবিট, ব্যাংক ক্রেডিট। পার্টিকে যত টাকা ডেবিট করছি ওইটা ওই পরিমাণ ইনভেন্টরি আমার এসে ইনভেন্টরি অ্যাসেটে চলে আসে। যার কারণে এটা আমার হ্যাঁ, হ্যাঁ, পুরোটা ক্রেডিট। হ্যাঁ, আচ্ছা, ক্যাশ থেকে দিচ্ছেন, ওকে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পারবেন। জার্নাল, এখানে জার্নালটা দেখাবো আপনাকে, জার্নাল দেখালে তখন বুঝতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, ও আপনি এখানে ওই ওই ধরনের কোনো এন্ট্রি এইভাবে দিতে পারবেন কিনা? না, ওইভাবে ওই ধরনের এন্ট্রি এখানে দিতে পারবেন না, প্রেডিকেশন অপশন এখানে নাই, মানে এগুলো কুইক বুকে আছে।
হুম। আচ্ছা। হ্যাঁ, প্রোডাক্ট কিনতে পারেন। এখানে ধরেন আমি পেটি ক্যাশ একটা, তখন আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংকের আদলেই খুলতে হবে, নাম দিতে হবে পেটি ক্যাশ। আপনার ক্যাশ অন হ্যান্ড, একটা দামি ব্যাংক অ্যাকাউন্ট। যেমন ধরেন আপনি তখন কি করবেন, এই যে অ্যাকাউন্ট থেকে যাবেন, অ্যাডভান্সে গিয়ে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট একটা ওপেন করবেন, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। পেটি ক্যাশও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এখানে নাম দিবেন হচ্ছে ক্যাশ অন হ্যান্ড উইদাউট ব্যাংক ফিট, কন্টিনিউ। এই এটার নাম দেন আপনি ক্যাশ অন, ওকে। এখানে ধরেন অ্যাকাউন্ট নেম ক্যাশ অন হ্যান্ড 001 দিলাম। অ্যাকাউন্ট টাইপ আদার, হ্যাঁ, ক্রেডিট কার্ড না। অ্যাকাউন্ট নাম্বার ধরেন আমি একটা চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বারটাই দিলাম, এখানে আবার দিতে হবে, হ্যাঁ, 104। হ্যাঁ, এটা ফিক্স, শুধুমাত্র ক্রেডিট কার্ড হলেই ক্রেডিট কার্ড, আর বাকি যা আছে সব আদার্স। কারণ ক্রেডিট কার্ডটা হচ্ছে লাইবিলিটি, হ্যাঁ। তাহলে এখানে দেখেন ক্যাশ অন হ্যান্ড একটা ক্রিয়েট হয়েছে। এখন যদি আপনি বিজনেস থেকে সরাসরি, আচ্ছা পারচেজ অর্ডার, আচ্ছা সরি, আমি যাব হচ্ছে স্পেন্ড মানিতে। স্পেন্ড মানিতে গেলে এখন দেখেন এখানে আপনার ক্যাশ অন হ্যান্ড একটা শো করবে, আছে। আপনি ক্যাশ থেকে টাকা দিচ্ছেন, তখন এই ক্যাশ অন হ্যান্ড থেকে আপনি দিয়ে নেক্সট করবেন, কি কিনলেন সেটা সিলেক্ট করবেন, তাহলে আপনি ক্যাশ থেকেও টাকা এখান থেকে এই আপনার পেডি ক্যাশ যেটা ক্যাশ অন হ্যান্ড যেটা, এখান থেকে টাকা কমে যাবে, ইনভেন্টরি প্রোডাক্ট। এখন আমরা ব্যাংকটাকে ক্রেডিট করছি না, ব্যাংক থেকে টাকা কমছে, তখন আমরা ক্যাশ অন হ্যান্ডকে ক্রেডিট করি। এখন ব্যাংকের ব্যাক এন্ডে তাই হচ্ছে। ট্রান্সফার করে আনতে পারবেন, এখানে ট্রান্সফার অপশন আছে। এই এই যে ট্রান্সফার মানি, হ্যাঁ, এই দেখেন ট্রান্সফার মানি, ট্রান্সফার মানিতে যান, গিয়ে ট্রান্সফার ফ্রম, কোন অ্যাকাউন্ট থেকে, ধরেন আপনি মেট্রো ব্যাংক থেকে ট্রান্সফার করবেন, ট্রান্সফার টু, এই যে ক্যাশ অন হ্যান্ড, ধরেন আপনি টাকাটা তুলে নিয়ে এসে আপনার ড্রয়ারে রাখছেন, ক্যাশ অন হ্যান্ড। ট্রান্সফার টু, এই যে আজকের ডেটে কত টাকা, ধরেন আপনি 1000 টাকা ট্রান্সফার, হ্যাঁ, রেফারেন্স দিলেন, আপনি আপনার মতো একটা রেফারেন্স দিলেন, দিয়ে এই যে ট্রান্সফারে ক্লিক করবেন। আপনার এখন ক্যাশ অন হ্যান্ডে দেখবেন 1000 টাকা দেখ, হ্যাঁ, হ্যাঁ, ওকে। এখন ধরেন আপনি যদি এই দেখেন চার্ট অফ অ্যাকাউন্টে যান, ক্যাশ অন হ্যান্ডে 1000 টাকা চলে আসছে। আর এই সংখ্যাটার উপর যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি আবার ডিটেলটা দেখতে পাবেন। এই যে ব্যাংক ট্রান্সফার, মেট্রো ব্যাংক টু ক্যাশ, এই ডিটেলটা এখানে দেখতে পাবেন, ওকে। বোঝা যায় কিছু? কি না, ডিফারেন্স অনেক আছে, অ্যাকাউন্টিং প্রিন্সিপালে কোনো ডিফারেন্স নাই, অ্যাকাউন্টিং প্রিন্সিপালে কোনো ডিফারেন্স নাই, রেজাল্ট যা তাই আছে, কিন্তু সিস্টেমেটিক। এখানে ধরেন যে আপনি বিল পেমেন্ট নিচ্ছেন, নিচে বিল পেমেন্ট নিচ্ছেন, ওখানে বিল পেমেন্টের জন্য আলাদা ট্যাব ওপেন করতে হবে, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন এইটুকু তো মানে আপনাদের প্রসেস মনে রাখার দরকার নেই, প্রসেসের জন্য তো আমাদের ভিডিও আছে। মোটামুটি কনসেপ্টটা বুঝছেন কিনা, আপনি বুঝেন নাই কনসেপ্ট, না এখন, না এখন বিষয়টা হচ্ছে কি, ওনার প্রবলেমটা আমি বুঝতে পারছি, উনি প্রশ্নটা কি করবে এটা উনি বুঝতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, আপনার জন্য একটা আলাদা ওষুধ দিতে হবে। আহ কি ওষুধ দেওয়া যায়? হ্যাঁ, আপনি আপনি প্র্যাকটিস করার সময় পাচ্ছেন না।
আপনার তিনটা তো, আমার একটা নিয়ে আমি খুব বিপদে আছি, আপনার তিনটা নিয়ে আপনি কি বিপদে আছেন এটা আমি বুঝছি। আচ্ছা। মানে বেচারা যাবে কই? আমি কি করতাম, আমি যখন শিখছি, আমি কি করতাম, আমার বাসায় একটা টেলিভিশন আসছিল, ওই টেলিভিশনটার মধ্যে ভিডিও গুলা মানে পেন ড্রাইভে চালাই দিতাম, চালাই দিয়ে ওখানে দেখতাম আর নিজে এখানে বসে কাজ করতাম, বুঝছেন। এখন প্রথম কয়েকদিন তো করছি, তারপরে আর পারি না, মনে করেন এইটা সেটা সংসারের কাজ, এইটা মানে অনেক রকম ঝামেলা। তো 2 সপ্তাহ এরকম গ্যাপ গেছে, 2 সপ্তাহ গ্যাপ দেওয়ার পরে আমি আর না ক্লাস নেওয়া বুঝি না। হ্যাঁ, 2 সপ্তাহ পরে আমার ক্লাসটা আর ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না কেন? কারণ আমি কন্টিনিউ করতে পারতেছি না। পরে চিন্তা ভাবনা করলাম যে এটা একটা বুদ্ধি করাই লাগবে। তখন আর ওই টেলিভিশন বাদ, তখন ওই মোবাইলের মধ্যে ছাদে গেছি, মোবাইলের মধ্যে ক্লাস রেকর্ডিংটা দেখছি আর ল্যাপটপে বসে বসে ছাদে বসে কাজ করছি, বুঝছেন। মনে করেন এরকম করে 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 যখন মানে এটা 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 কিরকম মজা, ওই যে ধরেন এক্সামের মধ্যে ধরেন আনকমন একটা অঙ্ক আসছে, কিন্তু করতে করতে অঙ্কটা মিলে গেছে, হেভি একটা মজা লাগে, কিন্তু আরে অঙ্ক মিলে গেছে, মানে এটা হলো সেরকম মজা। যখন আপনি কানেকশন গুলো ধরতে পারবেন, তখন আপনার কাছে এটা এত সহজ মনে হবে, আর তখন এত মজা লাগবে। আপনার মাঝখানে গ্যাপ হয়ে গেছে, এই জন্য আপনি ধরতে পারতেছেন না, বুঝছেন। এখন আপনার জন্য কি বুদ্ধি করা যায়? না না না, বলেন। আচ্ছা। আচ্ছা। রাইট রাইট রাইট। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা ইয়ে করবো, সেটা হলো ওই যে বলছি মাসে একটা হচ্ছে আপনার রিভিউ ক্লাস করব অনলাইনে, হ্যাঁ। এটা অবশ্যই কোনো না কোনো শনিবারে হবে এবং রাত 10টার পরে হবে, ঠিক আছে। এটা একটা আমি জানাই দেবো, গ্রুপে জানাই দেবো কবে রিভিউ ক্লাস, তাহলে যাদের যাদের প্রবলেম আছে ওটা। আরেকটা হলো আপনার জন্য, যেহেতু আপনি এখন একটা কোম্পানিতে একটা রোল প্লে করবেন, প্লাস এখন যদি আপনি না বুঝেন তাহলে পরবর্তীতে যাতে সমস্যা, এই নেক্সট উইক থেকে একটা অনলাইন ব্যাচ শুরু হবে শনিবার রাত 9টার থেকে। শনিবার রাত 9টার থেকে আমি বলে দিচ্ছি, আপনাকে অনলাইন ব্যাচে ইনক্লুড করাই দিবে, হ্যাঁ। আপনি আমার এখানে তো ক্লাস করবেন করবেন, আবার ওই ওখানে যাও, শনিবার রাত 9টা থেকে 10টা 10:30 পর্যন্ত 1-1.5 ঘন্টা ক্লাস হয়, হ্যাঁ। অনলাইন ক্লাসটা আপনি করবেন, যেহেতু আপনি আলাদা করে। কোনটা? না না, অনলাইন ক্লাসটা প্রতি সপ্তাহে, ওটা তো পেইড ক্লাস। না, আপনাদেরটা হচ্ছে মাসে একবার দুইবার করবো।
ওটা রিভিউ, ওটা অনলাইন, ওটা পেইড ক্লাস। আপনাকে ওটাতে ইনক্লুড করায় দিচ্ছি আমি স্পেশালি, কারণটা হচ্ছে যে ওনাদের তো ধরেন আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটা আছে, আপনারটা হচ্ছে না কারণ আপনার ব্যাকগ্রাউন্ড আলাদা, বুঝছেন? তো আমি আজকে ক্লাস শেষ করে আমি বলতেছি আপনাকে ওটাতে ইনক্লুড করায় দিবে। আপনি এইখানে তো ক্লাসগুলো করতেছেন, আর ওইখানেও আমি জিরো দিয়ে শুরু করব, ওইখানে আবার করবেন। হ্যাঁ, কুইক বুক জিরো ওখানেও করবেন। তাহলে হবে কি আপনার একটা ক্লাস অ্যাটলিস্ট ২ বার করে শোনা হবে। বুঝছেন? আর আমি সেম ডাটা দিয়ে ক্লাস করাই। সেম ডাটা দিয়ে ক্লাস করালে সুবিধা হচ্ছে কি, ধরেন কেউ আপনার ধরেন কোনো ক্লাসের ভিডিও মিসিং বা কিছু মিসিং হয়েছে, আমি অন্য একটা রেফার করলে আপনি বুঝতে পারবেন। আ কোনো ক্লাসের ডাটা কিন্তু আমি আলাদা করি না। এখানে যে ডাটা দিয়ে দেখাচ্ছি ওখানেও সেম ডাটা দিয়েই দেখাবো। সেম প্রসিডিউরই দেখাবো। ওকে? তাহলে আপনি ওইটাতে ঢোকেন, ঢুকলে হবে কি বাসায় গিয়ে যত ক্যাসাল-ট্যাসাল যাই থাকে আপনি তো হেডফোনটা তো কানে রাখতে পারবেন। না দরকার হলে ছাদে বসে থাকবেন, বুঝছেন? আপনার ইয়ে লাগবে না, আমি বলি আপনাকে তো আমি ওই ক্লাস শেষেও তো আমি ভিডিও দিবই। হ্যাঁ, আপনার আপনি অ্যাটলিস্ট ফোনটাতে কানেক্ট হয়ে ফোনটা কানের মধ্যে নিয়ে বসে থাকেন, তাহলে হবে কি অ্যাটলিস্ট একটা ক্লাস ২ বার শুনলে পরেও আপনার অনেক কিছু ক্লিয়ার। তারপরে তো মানে ধরেন শোনার পরে যদি আপনি আপনার ইনফ্যাক্ট কখন যে এটা ইয়ে লাগবে জানেন, যখন আপনি অফিসের কাজ শুরু করবেন তখন যে আপনি রিলেট করতে পারাটা হচ্ছে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। রিলেট করতে পারলে তখন যদি আমাকে মানে নকও দেন আমি তখনও অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, এটাই ভাবে করেন। ওনার ওনার অফিসে কুইক বুক ইউজ করে, একদম কুইক বুক নিয়ে নিচ্ছে এখন উনি। তো ধরেন অ্যাকাউন্টিং এ আপনি মাস্টার, ঠিক আছে, কিন্তু এখানে তো সফটওয়্যারটা আপনার জানতে হবে যে কোথায় ডাটাটা আমি এন্ট্রি দিব। এখন আমি এখানে শুরু করছি জিরো দিয়ে, উনি তো আরো ভয় পড়ে গেছে কুইক বুক কবে শুরু হয়। বুঝছেন? তো যাই হোক মানে আচ্ছা 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 অনলাইন ক্লাউডটা নিচ্ছে আর কি। আগে ছিল কুইক বুক ডেস্কটপ, হ্যাঁ, ডেস্কটপটা হলো টার্মিনাল, আপনার পিসিটাই হচ্ছে আপনার টার্মিনাল, হ্যাঁ। আর এখন হচ্ছে ক্লাউডে টার্মিনালটা হচ্ছে কুইক বুকের সার্ভারে টার্মিনাল, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। ওনারা হয়তো ওই প্রবলেমটাই ফেস করছে, যেটা অফিস ছাড়া, অফিস যদি বন্ধ থাকে তাহলে ওনার অ্যাকাউন্ট সব বন্ধ, বাট অনলাইন নিলে যেটা হয় যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, অবশ্যই। না না, উনি করবেন, আপনি জেনে ফেললে তো হবে না, বুঝছেন? না না, এগুলো কিন্তু প্রতিটা কোম্পানিতেই আছে, আপনাকে কোম্পানির লোক কোনোদিনও কাজ শেখাবে না। আচ্ছা
উনি যেই স্যার উনি তো আসলে জানেন কেন আমি দুদিন স্যার ভাড়া দিয়ে গেলে মিডিয়া হল করছি পরে স্যার আমি থেকে আইসা করলাম আইসা ঠান্ডা হতে আমার আগে তো সেলটা আমি বলতে পারে পরে আমি অন্য একজনের মাধ্যমে বলে দেন এই যে আমার চাকরিটা যায় কিন্তু আমি বুঝছি ও এতে কিছু রাগারাগি করে ওই স্যার আমি তো সিনিয়র ওই কয় না শিক্ষিত কোনো তারা কম বুঝছেন আমি যদি স্যার দেখেন আল্লাহ তুমি করে আমার মনে হয় না যে আল্লাহ আল্লাহ থাকে প্রতিদিন তোমার ঘুম হয় ওই যে বেড়া দিয়ে টাইমে টাইমে বুঝছিস না পরে আমি চিন্তা করছি যে আমার এটা দিতে সহজে দিতে পারবো না বুঝলেন আমি যাই সময় আমরা যাই দিয়েছি হুম আমি ভর্তি ভর্তি এখানে কিছুদিন সময় যাক ম্যাডামও বলি ম্যাডাম আমি তুমি আমার থেকে হাত উঠিয়ে আমার কাছে মনে হয় ইয়া লাভ নেই ভিডিও দিচ্ছে পরে স্যার আমি আসছি কাজ শুরু করি বাংলাদেশে কয়েক লক্ষ টাকা পার ইনকাম করছি আমি আপনাকে বলি ফাইবার টাইবার বাদ দেন, আমার একজন খুব ক্লোজ রিলেটিভ, আমার সম্বন্ধী আর কি, হ্যাঁ, সে কুইকবুকের নাম শুনছে আমার কাছে। সে ফাইবার আগে থেকে কাজ করে, সে হচ্ছে অন্যদিকে স্পেশালিস্ট, মানে ধরেন ডিজিটাল মার্কেটিং এ সে নাম্বার ওয়ান সেলার বা অনেক ভালো অবস্থায় ফাইবার। কুইকবুকে আমার 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 মানে আমার কাছে নাম শোনার পর সে একটা গিগ খুলছে কুইকবুক, হ্যাঁ, এর কেমনে কাজ করে আমি একদিন তাকে একটু বাসায় বসে বলছি যে এই সে একটা গিগ খুলে বসে আছে, এর মধ্যে এক ইউএস এর ক্লায়েন্ট তাকে নক, এই তুমি কুইকবুক কি জানো, মোটামুটি এটা দেন। এখন আমাকে বলতেছে যে আমি শিখবো কেমনে, আমি বলছি যে আমি তো বসে এইভাবে শিখাইতে পারবো না, ভিডিও আমি আমার ইউটিউব ইয়ে সবগুলোই আছে দেখেন। ও কিছুদিন দেখে টেখে বলছে আমি টুকটাক এটা পারি, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ট্রেনিং দিব, তুমি কাজ করবা, আওয়ারলি কাজ করতে হবে, হ্যাঁ ঠিক আছে আওয়ারলি কত, ও বলছে $10, বলছে না এত টাকা দিব না, তুমি তো কাজই জানো না, তোমার কাজ শিখাবো আমি, তোমার $60 করে দিব। তো সপ্তাহে কতক্ষণ, সপ্তাহে ধরেন 30 ঘন্টা বলছে, হ্যাঁ 30 ঘন্টা বা 25 ঘন্টা বলছে, হ্যাঁ এরকম আর কি, 6 ঘন্টা করে। ও হিসেব করে দেখে যে যদি আমি এরকম কাজ করি আমার মাস বাংলা টাকায় প্রায় 40,000 50,000 টাকা চলে আসে। তো আমার এটা তো আমার সারাদিনের কাজ না, তো যখন তখন দিবে তখন টুকটাক এটা করে এন্ট্রি দেবো, শেষ। রাজি হয়ে গেছে। এখন সে এই চাকরি করতে করতে এখন শুধু এই চাকরির থেকে তার মাসে ইনকাম 1 লাখ টাকা, বুঝছেন? সে কুইক বুকের নাম শুনছে আমার কাছে। আমি চিন্তা করতেছি যে অ্যাডভান্স সেকশনে কিছু কাজ আমি কাজ করতে আচ্ছা আচ্ছা মানে বেসিক থেকে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স বিশেষ করে সামিট পাস এর কাজ হবে আচ্ছা আচ্ছা। পাশাপাশি কিছু করা যায় কিনা সেটা মাথায় বাকি এটা শিখে নিই না না, এটা কোর্স করেন, আমি বলি এই কোর্সটা করার পর আপনার যদি রিলেটেড কাজ, হ্যাঁ, আপনি কিন্তু এটা ধরতে পারবেন। অনেকে যেমন রিলেটেড কাজ করে না, ধরতে পারে না বা গ্যাপ থাকে আর হয় না। আপনার যেহেতু চাকরিটা এইদিকে, আপনি কিন্তু এটা ধরতে পারবেন। এর পাশাপাশি ধরেন কি আপনার যেমন একটা সাইট আছে ইন্ডিড, ইন্ডিড একটা সাইট আছে, হ্যাঁ, ইন্ডিড কিন্তু ইউরোপ ইউএস এর বা কানাডার ওই সাইটের কিন্তু হিউজ জব পোস্ট হয়, ঠিক আছে। আপনি ধরেন যে মানে কি জব হ্যাঁ হ্যাঁ, না আপওয়ার্কের মতো, এটা হলো বিডি জবসের মতো, ওরা জব পোস্ট করে, আপনি অ্যাপ্লাই করবেন, এখানে কোনো টাকা পয়সার বিষয় নাই। হ্যাঁ, আপনি রিমোট জব, অ্যাকাউন্টিং বা কুইক বুক বা এক্সেল লিখে সার্চ করবেন, ইনডিড INDEED, হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট, হ্যাঁ ইনডিড, এই ইনডিড, হ্যাঁ হ্যাঁ ইনডিড রাখেন। এটাতে দেখবেন কি মানে সবসময় পাবেন না, আপনি মাঝে 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 দেখবেন যে আপনার রিলেটেড খুব একদম ক্লোজ একটা চাকরি আছে, এরকম টুকটাক অ্যাপ্লাই করতে থাকেন। আপনার তো ব্যাপারটা এমন না যে আপনি না খেয়েছেন কালকে আপনি চাকরি করতে, করতে থাকেন। এরকম হইতে হইতে দেখা যাবে ডাকে ডাকে না ডাকে হঠাৎ একটা ইন্টারভিউ হবে, একটা ইন্টারভিউ হইলে ধরেন ইন্টারভিউ হইলে চাকরি হবে তাও না, 2 4 5টা ইন্টারভিউ হলো, হঠাৎ করে দেখবেন একটা চাকরি হয়ে গেছে, আপনি আপনার এই চাকরি করতেছেন, দিনে ওখানে 2 ঘন্টা সময় দেবেন, মাসে 50,000 টাকা। এটা বলতেছি না যে দেওয়া মাত্রই হয়ে যাবে, হবে। হ্যাঁ, আমি আমি তো বললাম যে আমার ক্লোজ আত্মীয় আমার চোখের সামনে উদাহরণ আছে, একদম রিয়েল লাইফ। হ্যাঁ, একটু লেগে থাকতে হবে। এই, এই গত জুলাই আমার পৃথিবীর সৃষ্টি হুম
সেই তকদিরও আল্লাহ পরিবর্তন করে দেয়। ধীরে ধীরে দোয়া করে। এটা থাকে দোয়া করলে এটা তো অবশ্যই আছে। আরেকটা জিনিস আছে কি, অনেক কিছু পরিবর্তন আল্লাহ আপনার রিজিক লিখছে নির্ধারিত, তাই না? আমি বলি রিজিক লিখছে শস্য দানা দিয়ে। মানে আপনি কয় টুকরা ভাত খাবেন, এই ভাতের টুকরা রিজিক লেখা আছে। এখন ভাতের টুকরা প্রতি টুকরার দাম যদি হয় 1 কোটি টাকা, তাও আপনি ওটা খাবেন, ওটা নিয়ে অসুবিধা নেই। যার কারণে জিনিসপত্রের দাম বাড়লো না কমলো, এটা নিয়ে টেনশনের কিছু নেই, বুঝছেন? আপনার রিজিক লিখছে, আপনি কয় বোতল তেল খাবেন, এই তেলের পরিমাণ দিয়ে আপনার রিজিক লেখা আছে। এখন তেলের দাম 100 টাকা হলেও খাবেন, 500 টাকা হলেও খাবেন, এটা নিয়ে সমস্যা নেই। এখন আমরা আছি হচ্ছে ওই ওই ঝামেলাটার মধ্যে। আমরা মানে আপনার রিজিক নিয়ে কোনো সমস্যা নেই। এখন এই যে যেটা আপনার তকদিরের কথা বললেন না, এই রিজিক যে ফিক্সড, তারপরেও বলছে কি জমিনে বিচরণ করো, খুঁজে আনো, বুঝলি? খুঁজে আনো। হ্যাঁ, তো এখন ধরেন যে আমরা চিন্তা করতেছি রিজিক তো আমার লেখাই আছে, আমি তো এটা না খাই মরবো না, আমি বিছানায় শুয়ে থাকি, বুঝছেন? এইটা এটা কেন হলো না? উদাহরণ দিই। সুরা মারিয়াম তাকে যখন বলা হলো আমার পেট ফুল হয়ে গেছে, আমি কি করবো? আল্লাহ বলছে লোকালয়। সে একটা জায়গায় গেল যেখানে হচ্ছে মরা হুম, হুম। শুষ্ক। তখন তার যখন ক্ষুধা লাগছে, বললো মরিয়ম তুমি একটা কাজ করো, খেজুর গাছের ডালটা ধরে নাড়া দাও, আর পাথরে ঢুকা দাও, পানি দেবে। পাথর সে ফাটালো, খেজুরের ডাল ধরে নাড়া দিল, তখন ওই খেজুর চাল্লা দিল, তাকে কিছু কাজ করতে অবশ্যই। কিছু করতে হয়েছে। খেজুরটা তাকে দিছে আল্লাহ, কিন্তু তাকে কাজ করে দিতে হবে। এবং পানির জন্য তাকে পাথরে আঘাত করতে 2 মিনিট। হবে। এই জন্য চেষ্টা ছাড়া কিছু হবে না, চেষ্টা করতে হবে সঠিক। আচ্ছা শোনেন, আপনাদের আজকের দিনের টপিকের একটা জিনিস বাদ দিচ্ছে আমাদের গল্প করতে, সেটা হচ্ছে ক্রেডিট নোট। হ্যাঁ, এই যে কিনলাম, যে এতক্ষণ কি করলাম, কিনলাম না, এটা যদি ফেরত দিই তাহলে কিভাবে দিব? নেক্সট ক্লাস এটা দেখায় শুরু করবো। ওকে, কিন্তু ভাই একটা অবধি বলেন। আমাদের ক্লাস টাইম যদি কমে ক্লাস টাইম কমে গেছে, এখন আগেও ব্যাচ পরেও ব্যাচ। গেছে, আমরা কোন করে শুরু করলাম, আমাদের ওনারা তাহলে সাড়ে এখন এটা একটু ইয়ে আছে। আচ্ছা এখন ধরেন যদি যদি কোনো কিছু এরকম গ্যাপ থেকে যায়, বাট আশা করি থাকবে না, আমি কভার করব। তারপরে যদি এরকম কিছু থাকে, হ্যাঁ, না, আমি বলছি যদি কোনো কিছু গ্যাপ থেকে যায় আমি অনলাইন ক্লাস নিয়ে নিবো, এটার সাথে ইনস্টিটিউটের কোনো সম্পর্ক নাই। আমি স্টুডেন্টদের সাথে ওইটা ইয়ে করি, আমি অনলাইনে ব্যাচ অনেক নেই, এবং এটার সাথে এটার জন্য কোনো পেমেন্ট কোনো কিছু আমার কোথাও দিতে হয় না। নাম্বারটা আচ্ছা, গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা আপনারা শুনেন, আমাকে বলি, আমাকে কিন্তু ধরেন দুপুর 12টা 1টার পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত আমাকে ফোনে পাবেন। বলে দিন। আমাকে মেসেজ দিবেন, আর হচ্ছে ফোন দুপুর 12টা থেকে ধরেন রাত 11টা পর্যন্ত। আপনি সব থেকে, না না, এটা এটা হচ্ছে আপনার সোম থেকে শুক্র। মানে আমি ওই সময় অফিসে থাকি, অফিসে থাকলে ফোন থাকে, চাইলে অনেক সময় দেখি দেখি না, এরকম হয়। আপনার সব থেকে ভালো হয় আমাকে ফোন দিবেন 11টার পরে, রাত 11টার পরে ফোন দিলে আমাকে মোটামুটি পাওয়া যাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, না, শনি রবি, শনি রবি বন্ধ। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন। এই যে